নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গরল ঔরস। কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গরল ঔরস। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কি গো, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি ডাকে সাড়া দিচ্ছ না, কি ব্যাপার? না মানে চলো, পাত্রপক্ষ চলে এসেছে তো। মৌপিয়া দাঁড়িয়ে রয়েছে, চলে এসো। মৌপিয়া এসেছে? হ্যাঁ, বারান্দায় দাঁড়িয়ে রয়েছে তো, দেখছে ওর হবু স্বামীকে। চলো, কথাবার্তা বলবে তো তুমি। কি যে মেয়েকে নিয়ে এত চিন্তা করো, আর সেই পুরোনো দিনের কবেকার কোন পত্রিকার ছবি নিয়ে বসে থাকো, আমার জাস্ট মাথায় ঢোকে না। কি যে পাও তুমি, কই দেখি। কিছু না, তুমি ঘরে যাও। সত্যি বাবু, বিয়ের পর থেকে এইটা বুঝতে পারলাম না তোমার আলমারি লকারের ভেতরে কি এমন গুপ্ত জিনিস রয়েছে। শাশুড়ি মা তো মরার আগে বলতেই পারলেন না ওখানে কোনো গয়না ছিল কিনা। যাই হোক, তোমার ওই স্মৃতি আগলেই বসে থাকো তুমি। ছাতা, আচ্ছা তোমার গ্রামের কোনো স্মৃতি নাকি? কোনো মেয়ে ছেলে যাকে মনে মনে খুব পছন্দ হয়েছিল, বিয়ে করতে পারোনি? কথা বাড়াচ্ছ কেন? তুমি যাও। আমি বরং যাচ্ছি, তুমি দয়া করে এসো, না হলে পাত্রপক্ষ খারাপ ভাববে। মেয়ের বাপ সে কিনা ঘরে বসে আলমারির ভেতর থেকে গুপ্ত জিনিস পাহারা দিচ্ছে। ভালো লাগবে তো শুনতে। চলো, তুমি চলো নিচে। বিরক্ত হয়ে গেলেন মাধববাবু। বললেন, যাচ্ছি তো, তুমি যাও তো। সত্যি বাবা, বুঝতে পারি না। একা একা বিড়বিড় করতে করতে মৌপিয়ার মা ওপর থেকে নেমে এলেন নিচে। আসুন আসুন, বসুন। মাধববাবু আছে? সুবোধবাবু আপনি আসুন, মাধববাবু ঘরেই আছে। মৌপিয়া, এদিকে আয় মা। রিপনকে সরাসরি দেখলো মৌপিয়া। আগেই ছবি দেখেছে আর এখন সামনাসামনি। লজ্জায় উভয়ের মুখটাই কেমন যেন হয়ে গিয়েছে ফ্যাকাশে। মৌপিয়া বলল, বসুন, আসুন, ভেতরে আসুন। আমরা বলি ওরা দুইজন আলাদাভাবে কথা বলে নিক, কি মাধববাবু? ততক্ষণে মাধববাবু নেমে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, ওরা বরং নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিক, তাহলে ওদের নিজেদেরকে চিনতে সুবিধে হবে। যা, তোরা বারান্দায় গিয়ে কথা বল। মেয়ের দিকে কেমন দৃষ্টিতে একটু তাকালেন মাধববাবু। ছোট্টবেলা থেকে এই মেয়েকে খুব যত্নে বড় করেছেন। এমন একটা ভাব যেন মেয়ের মধ্যেই উনি কিছু একটা লুকিয়ে রাখার চেষ্টা করেন। তাহলে আমাকে পছন্দ হয়েছে? হয়েছে। আপনি সিগারেট খান? বিচক্ষণ। কেন? আমিও খাই। কি, তুমি মেয়ে হয়ে এমন ব্যাকডেটেড কথা বলবেন না তো। মেয়ে হয়েছি তো কি হয়েছে, তাই বলে ধূমপান করতে পারবো না? ওই প্যাকেটে কি লেখা আছে সিগারেটের প্যাকেট মেয়েরা খেতে পারে না? না না, তা কেন? আসলে আমার ঠাকুমাও হুক্কা খেতেন। কি? হ্যাঁ, জমিদারের বউ ছিলেন তো, ওই হুঁকো টানতেন, তা আবার পালঙ্কে শুয়ে শুয়ে। তাহলে তো আপনার কাছে এই বিষয়টা নিয়ে অত ভ্রুকুটি করার কিছুই নেই। দিন, একটা দিন। আমারটা খাবে? ও মা, তা আমার কাছে এখন বুঝি দোকান আছে যে ছুটে গিয়ে সিগারেট কিনে নিয়ে আসবো? মৌপিয়ার কাছে সিগারেটের কথা শুনে প্রথমত বেশ খানিকটা ঘাবড়ে গিয়েছিল রিপন। নিজেকে সামলে বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়ই, কিন্তু এই বারান্দায় দাঁড়িয়ে খেলে তোমার বাবা মা
দেখতে পাবে না? দেখলে দেখুক, আফটার অল আপনাকে আমার বাবা মাই পছন্দ করে এখানে এনেছে, আর আমাকেই আপনার গলায় বড়মাল্য পরাতে হবে। তুমি কিন্তু দারুণ কথা বলো। হ্যাঁ, আমি সিগারেটটাও দারুণ খাই। এটা কিন্তু একদম ভাববেন না যে আমার কাছ থেকে ভাগে আপনাকে দেব। এই সবটা কিন্তু আমি একাই মারবো। রিপন হাঁ করে তাকিয়ে দেখে মৌপ্রিয়ার সিগারেট খাওয়া। মুখ ভর্তি ধোঁয়া নিয়ে ঢক করে গিলে ফেলল। আবার সেই ধোঁয়াটাই নাক দিয়ে মুখ দিয়ে কি সুন্দর কায়দায় বার করছে, আবার রিংও তৈরি করছে। বাহ, তুমি দেখি আমাকেও হার মানাবে। কি হচ্ছে এখানে? আচমকাই পেছন থেকে বাবার কণ্ঠস্বর। সামনে তখন ধোঁয়া আর ধোঁয়া। মৌপিয়া আর রিপন দুইজনেই হাত দিয়ে সেই ধোঁয়া সরানোয় ব্যস্ত। কিরে, তুই আজকেও ছাড় দিবি নে? তুই আজকেও সিগারেট খাচ্ছিস, তাও পাত্রপক্ষের সামনে? আহা, কিছু বলবেন না, থাক না। আমরা দুইজনকে বুঝে শুনে নেবার জন্যই তো আপনারা আমাদের একা গল্প করতে বারান্দায় পাঠিয়েছেন। কিছু বলবেন না, ভালো মন্দ সব মিলিয়েই তো আমি ওকে পছন্দ করেছি। মৌপিয়া চট করে তাকায় রিপনের দিকে। বছর 28 রিপন, সরকারি চাকুরিজীবী, উচ্চতায় 6 ফুটের কাছাকাছি। ওই জিম করা শরীর না থাকলে কি হবে, একটা নাদুস নদুস ভাব আছে। হৃষ্টপুষ্ট মিষ্টি দেখতে ছেলেটা, চোখে পাওয়ারের চশমা, পরনে সোয়েটার পরা, মাফলার জড়ানো, তবে অত্যাধুনিক স্টাইলের সব পোশাকগুলোই। আর এইখানেই ওই চেহারার সাথে ওর মানিয়ে যাবার কারণটা। অপরদিকে মৌপিয়া, মাথায় একরাশ ঘন কালো কোকড়ানো চুল তার নেই, তার চুল বব কাট করা, চোখে অল্প পাওয়ারের চশমা, ঠোঁটের ওপর দিকটা একটা ছোট্ট রিং পরা, পার্লার থেকে ফুটিয়েছে নতুন স্টাইলে। আর বাঁ দিকের ভুরুটাও সামান্য কেটে সেখানেও একটা কি যেন পরে রয়েছে। পরনে তার সাদা রঙের কুর্তি আর কালো রঙের প্যান্ট। ছিমছাম চেহারা, 5 ফুট 6-7 ইঞ্চি উচ্চতায় হবে। আর মোটামুটি চলে আর কি, এইরকম। তবে মুখশ্রী খুব সুন্দর, গায়ের রং কালো, ফর্সা না। আর অন্যদিকে রিপন, নাড়ু গোপাল, কালো নয়, ফর্সা গোপাল। আজ রিপন দেখতে এসেছে মৌপিয়াকে। মৌপিয়ার বাবাই পাত্রপক্ষের কাছে ফোনটা করেছিলেন। মেয়ে বিএসসি কমপ্লিট করেছে, আর তাকে পড়তে দেওয়া যাবে না। তার নাকি ডানা গজিয়েছে, সে উড়তেও চায়। কখন ফুরুত করে উড়ে যাবে, তার উপরে মেয়ের সঙ্গগুলো হয়েছে যথেষ্ট খারাপ। ছেলে মেয়ে উভয়ের সাথেই গলায় গলা মিলিয়ে রীতিমতো ঝগড়া করে সে। এই মেয়েকে যেন তেন প্রকারেণ ঘর থেকে তাড়াতে পারলে তবেই সমাজের কাছে মুখ দেখাতে পারবেন মৌপ্রিয়ার বাবা মাধব বাবু। চল নিচে চল, সবাই ডাকছে। হ্যাঁ মৌপিয়া, চলো নিচে, অনেকক্ষণ হয়ে গেছে আমরা এসেছি। বলছি আপনি একটু বাইরে যান, আমরা আরেকটু কথা বলে আসছি। কথাটা বলে রিপন। মৌপিয়া বলে, চলে গেছে বাবা, বলুন কি বলবেন? আমাকে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আছেন আপনি মোটামুটি। মোটামুটি? যাক, এইটুকু যে বললে তাতেই যথেষ্ট। তা বিয়েটা কবে ঠিক করব? মাঘে না ফাল্গুনে, নাকি এই অগ্রহায়ণেই? এত তাড়া কেন বলুন তো? আমাকে দেখে কি লোভ সামলানো যাচ্ছে না? তোমার কি মনে হয় বিয়ে মানেই শুধু দুটো মানুষের শারীরিক সম্পর্ক? জানি না বাবা, বিয়ে জিনিসটার উপরে আমার কোনো ভরসা নেই। তাহলে তুমি কি চাও? আরো পড়াশোনা করতে, বিএসসির পরে এমএসসি কমপ্লিট করতে? সে তো চেয়েছিলামই, কিন্তু বাবা কিছুতেই দেবে না পড়তে। আমার সঙ্গটা বলে খারাপ। আচ্ছা আপনিই বলুন, এখনকার যুগের মেয়ে হয়ে যদি ছেলে মেয়ে উভয়ের সাথেই সমানভাবে বন্ধুত্ব না করি, তাহলে কি আর চলে? তাই তো। আচ্ছা, আপনার কোনো বন্ধু নেই? আছে, তবে সবাই সংসারী, আমি একা ব্যাচেলার পড়ে। এটা খুব খারাপ। আপনার মাত্র 28 বছর বয়স, আর আপনি এখনই সংসারী হতে চাইছেন? তোমার কি ইচ্ছে? আচ্ছা, একটা কাজ করলে হয় না রিপন বাবু? বাড়ি থেকে যখন আপনাকে পছন্দ করেছি, বাবা দিয়েই ছাড়বে বিয়েটা।
তা আপনার সাথে আমি যদি রেজিস্ট্রি ম্যারেজটা করে রাখি, বিয়েটা না হয় পরে করলাম। রেজিস্ট্রি ম্যারেজ মানেই তো আমাদের পুরো বিবাহ হয়ে গেল। এবার সামাজিকতার খাতিরে শুধু সিঁদুর দানটা বাকি। মেলামেশা করতে দেবে তো? ওই তো এইখানেই আপনারা পুরুষেরা আটকে গিয়েছেন। দেব দেব, মেলামেশাও করতে দেব, সব করতে দেব, কিন্তু আমার ওই কথাটা আপনাকে রাখতে হবে। আর একটা কথা। কি? মৌপিয়া পকেট থেকে ফোনটা বার করে। অনেকক্ষণ স্ক্রল করার পর একজন ভদ্রলোকের ছবি দেখায়। বছর 55 একজন চিত্রশিল্পী, বেশ নাম করা উনি। এই যে, এনাকে চেনেন? এ তো ত্রিপাঠী বাবু। হ্যাঁ, আপনি চেনেন? চিনব না? এই তো বিখ্যাত চিত্রশিল্পী। ওনার আঁকা তো বিভিন্ন জায়গায় যায়, বিদেশেও। এক্স্যাক্টলি। উনি নাকি আপনাদের শহরেই কোথায় যেন থাকেন, ওখানে নাকি আঁকাও শেখান। আচ্ছা, আমি এনার কাছে আঁকা শিখব, আপনি বন্দোবস্ত করে দেবেন প্লিজ? ও হ্যাঁ, এই জন্যই ভাবি কলকাতার পাত্রকে এত কেন পছন্দ হয়েছে তোমার। মানে? মানে তোমার বাবাকে গিয়ে বলবো তোমার বাবা ফোন করার আগে তুমি ফোন করেছিলে আমার মায়ের কাছে? হে বাবা, না না, ওটা একদম করবেন না। আমি আসলে দেখছিলাম বাবার পাত্রপক্ষের লিস্টে সব দূরে দূরের সব কিছু। আমার কলকাতাই দরকার। এই লোকটি এখন কলকাতাতেই আছেন, বয়স হয়ে গিয়েছে তো। আমার ছোট্টবেলা থেকে শখ, আমি ওনার কাছে আঁকা শিখব। হ্যাঁ, তোমার বাবার বয়সেই তো হবে। হ্যাঁ, ওই জন্যই তো। প্লিজ একটু ব্যবস্থা করবেন প্লিজ। কথাটা বলে মৌপিয়া হাতটা ধরে রিপনের। যেহেতু মৌপিয়া তার হবু স্ত্রী, সুতরাং স্ত্রীর পরশে জাগরণ তো ঘটবেই শরীরে। ওটা হয় কিন্তু রিপনের ক্ষেত্রেও। সে বলে, ঠিক আছে ঠিক আছে, আগে বাবা মাকে রাজি করাই যে আমার হবু স্ত্রী চাইছে রেজিস্ট্রি ম্যারেজ করে আমার সাথে সব রকম মেলামেশা করতে, মানে চেক করতে আমি কেমন। আপনি তো ভারী দুষ্টু লোক, দেখে তো আপনাকে এমন মনে হয় না। দেখে কি মনে হয়? দেখে মনে হয় শান্তশিষ্ট ভদ্র স্বভাবের লোকটি, মাছ ভাজাটি উল্টেও খেতে জানেন না বলে দুইজনের মধ্যে খুব হাসাহাসি হয়। ওপর থেকে ওদের হাসির শব্দ নিচ মহলে এসে পৌঁছায়। মৌপিয়ার বাবা মাধববাবু নিশ্চিন্ত হলেন। স্ত্রীকে বললেন, বুঝলে, এইবার বোধহয় ফাইনাল হলো। যাক, মেয়েকে বিয়ে দিতে পারলে আমি বাঁচি। তোমার আবার বড্ড বাড়াবাড়ি। কেন গো? জাননি, ওর ছোটবেলায় যে কুষ্টি বিচার করা হয়েছিল তাতে লেখা আছে 21-এর পরে মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে। তাই বলে তুমি সেই সব মেনে মেয়েটার পড়াশোনা মাঝপথেই? আরে ছাড়ো, অনেক হয়েছে। আরো বিএসসি পাস এখন ঘরে ঘরে পড়ে লাভটা কি বলো তো? তার থেকে ভালো পাত্র পেয়েছি, সংসার করুক, ওতেই শান্তি। মেয়ে মানুষ বেশি পড়াশোনা করে চাকরি বাকরি করে সেই সংসারই তো করতে হবে। এই যেমন তুমি করছো, কতদূর ডিগ্রি ধরে পড়াশোনা করেও ওই খুন্তি নাড়তে হয় আর ছেলে মেয়ের গুমুত কাচাতে হয়। করো তো। মৌপিয়ার মা চুপ হয়ে গেলেন মাধববাবুর মুখের দিকে তাকিয়ে। অন্যদিকে পাত্রপক্ষের সকলেই বাড়ি যাবার জন্য বেশ উতলা হয়ে উঠেছে। ছেলের ডাক পড়েছে। মৌপিয়া রিপনকে বলে, কথাটা যেন মনে থাকে রিপন বাবু, রাজি করাতে পারবেন তো? হ্যাঁ দেখি। আর শুনুন শুনুন, আমার ফোন নাম্বারটা? সেটা তো আমার কাছে আছেই। আপনি কিন্তু আজকেই খোঁজ নেবেন ত্রিপাঠী বাবু কলকাতায় কোথায় থাকেন। ওনার কাছে কিন্তু আমি আগে যাব। হো, আর রেজিস্ট্রিটা? সে তো হবে, দরখাস্ত জমা দিয়ে কাজপত্র মিটতে মিটতেও তো বেশ কিছুদিন সময়। তার আগে একদিন চলুন না, বাড়িতে সকলকে বলে আমরা দুইজন একটু কলকাতা ঘুরে আসি। আইডিয়াটা মন্দ বলনি। আমার বাড়ি থেকেও তোমাকে বেশ পছন্দ। আশা করি বাবা মা অরাজি হবে না। রিপন নিচে নেমে আসে এবং রিপনকে নামতে দেখেই বাড়ির সকলে আবার চেয়ার জুড়ে বসে। কিরে, কথাবার্তা হলো মৌপিয়ার সাথে? হলো। কি সিদ্ধান্ত নিলি? সিদ্ধান্ত নিয়েছি একটা। আচ্ছা, দেখুন মেসমশাই, একটা কথা আমি স্পষ্ট বলতে চাই। মৌপিয়ার বয়স খুব একটা বেশি নয়, সবে 21, আর আমারও 28। আমি চাই মৌপিয়া বিএসসি কমপ্লিট করে আরও কিছুদিন পড়াশোনা করুক, কমসে কম এমএসসিটা পাশ করুক, তারপর না হয় আমরা বিয়ে করব। এসবের মানে কি সুবোধবাবু?
মাধববাবু অর্থাৎ মৌপিয়ার বাবা ভ্রুকুটি করে তাকালেন ওনার দিকে। সুবোধবাবুও বেশ অবাক। উনি স্ত্রীর দিকে তাকিয়ে কিছু একটা প্রশ্ন করছেন। স্ত্রীও জিজ্ঞেস করলো, কি রে বাবু, এ আবার কেমন কথা? মৌপিয়ার সঙ্গে বিয়ের পাকা কথা বলার জন্যই তো আমরা এখানে এসেছি। আর তুই কি না এই কথা বলছিস? বাড়িতে তো তুই উতলা হয়ে গিয়েছিলি, কবে বিয়ে দেব, কবে ডেট ফিক্সড করবো তাই নিয়ে। মৌপিয়ার হবু স্বামী রিপন বেশ লজ্জিত হয়ে পড়ে। মৌপিয়াও লজ্জা পায় এবং হাসতে হাসতে নিজের ওপরের ঘরে চলে যায়। পেছন ঘুরে রিপন একবার মৌপিয়াকে দেখে, অর্থাৎ মৌপিয়া এখন সম্পূর্ণ দায়িত্ব রিপনের ঘাড়ে তুলে দিয়ে কেটে উঠেছে। খানিকক্ষণ কেশে টেসে গলা খাকারি দিয়ে একটু জল খেয়ে রিপন বলে, জল খেয়ে নাও বাবা। মাধববাবুর নির্দেশে টেবিলের ওপর রাখা জলটা ঢকঢক করে খেয়ে নেয় রিপন। আসলে বলছি কি, মানে আমরা দুইজনে মিলেই সিদ্ধান্ত নিয়েছি, এখন তো সবাই দেখে শুনেই চট করে এভাবে বিয়েটা করে নেয় না। তা আমরা চাই দুজনের মধ্যে একটু আমাদের বন্ডিং তৈরি হোক, আর তোমরা চাইলে আমরা রেজিস্ট্রিটা করে রাখতে পারি। ও বাবা, সে কি কথা, রেজিস্ট্রি করে মেলামেশা? তুমি চুপ করো। মাধববাবু স্ত্রীর দিকে তাকিয়ে বেশ ধমকের স্বরেই কথাটা বললেন। এখন আকছার এমন হচ্ছে, আর রেজিস্ট্রি করে রাখলে চিন্তা কিসের? আর রিপন যদি কোনো সময় আমার মেয়ের সঙ্গে বিট্রে করার চেষ্টাও করে, তবে রেজিস্ট্রি পেপারটাই তো। আরে দাদা, আপনি ভুল বলছেন, আমার ছেলেকে আমি সেই শিক্ষায় বড় করিনি। সুবোধবাবু বললেন, ওরা যখন রাজি হয়েছে রেজিস্ট্রিতে, তখন এতেই আমাদের ঝাড়া হাত পা। চলুন সেই বন্দোবস্তটাই করি। আর বিয়ে না হয় বছর 2-3 পরেই হবে, আরো বেশি বড় করে ধুমধাম করে। আমার বউবাও না হয় কোনো পেশার সঙ্গে যুক্ত হোক। এখন কোনো মেয়েই হাউস ওয়াইফের মতো ঘরে বসে থাকে না, তারা ঘরও সামলায়, বাইরেও সামলায়। সবাই সব দিক থেকে এখন পারদর্শিনী, বুঝলেন কি না? সুবোধবাবুর কথায় শেষ পর্যন্ত মাধববাবু রাজি হলেন। অন্যদিকে রিপনও জায়গাতে বসেই মৌপিয়াকে SMS করে দিল, সব কিছু ঠিক আছে, সবটাই সামলানো গেছে এবং সবাই রাজি। কথা মাফিক রেজিস্ট্রি ম্যারেজ অফিসে দরখাস্ত জমা পড়েছে। সেইখান থেকে দিন 15 ডেট দেওয়া হয়েছে, অর্থাৎ আজ মাসের 15 তারিখে ওদের ফাইনালি রেজিস্ট্রিটা সম্পন্ন হবে। রিপন এসেছে 2 দিন পর। মৌপিয়ার সঙ্গে ফোনে প্ল্যান করাই ছিল। আসতে পারি? আরে এই যে আমাদের হবু জামাই, এসো বাবা। তা কেমন আছো? আছি, ভালো আছি। আপনারা? এই চলছে। তোমার বাবা মা সবাই ভালো আছে? বলছি মৌপিয়া ওর ঘরে আছে, তুমি যাও গিয়ে কথা বলো। মৌপিয়ার মায়ের কথা মতো মৌপিয়ার বেডরুমের সামনে এসে চুপ করে দাঁড়ায় রিপন। বেডরুমের দরজাটা বাইরে দিয়ে সামান্য ভেজানো, ভেতরে হালকা হালকা গানের শব্দ ভেসে আসছে। গুনগুন করে মৌপিয়া গান করছে, আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। মাথার চুলগুলো সেই ছোট্ট ছোট্ট, কপালে চশমা, আবার আজকে জোড়া ভুরুর মাঝখানে একটা টিপও জুটে গেছে। হঠাৎ করে ঘুরেই সামনে রিপনকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘাবড়ে যায় মৌপিয়া। আরে আগে বলবেন তো। কেন আসতে পারি না? সে তো পারেনি। চলুন বেরিয়ে যাই। বাড়িতে তোমার মাকে বলেছো? মাকে বলেছি, মা সব জানে। চলুন। এই দাঁড়া, ছেলেটা সবে রোদে পুড়ে এলো, কিছু খেতে দিই? না না, কিচ্ছু খাবো না, খেতে গেলেই ট্রেনটা মিস হবে। তাড়াতাড়ি চলো। ওরা দুইজনেই স্টেশনে আসে। আমার ডাব খুব ভালো লাগে, ডাব খাবেন? নিশ্চয়ই খাবো, যদি তুমি খাওয়াও। হ্যাঁ, আমি খাওয়াচ্ছি, দাঁড়ান। 2টো ডাব কিনে খায় ওরা, আর খেতে খেতেই ট্রেনটাও ঢুকে যায়। তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ে দুইজনে। বেশ ভিড় ট্রেনে। রিপন মৌপিয়াকে আগলে রাখে। মৌপিয়া আর রিপন মুখোমুখি দাঁড়িয়ে। ভিড়ের চাপে মৌপিয়ার বুকটা রিপনের বুকের মাঝে চেপে বসে। রিপন বুঝতে পারে মৌপিয়া বেশ খানিকটা ইতস্তত বোধ করছে। নিজের হাত দিয়ে ওকে বেশ আগলে রাখে রিপন। মৌপিয়াও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। শিয়ালদা স্টেশনে নেমেই ওরা একটা ট্যাক্সি ধরে এবং ওর পাওয়া ঠিকানা অনুযায়ী ওই চিত্রশিল্পী বাড়িতে পৌঁছে যায় ওরা। আজকাল নাকি উনি বেশ অসুস্থ থাকেন, বিছানাতেই প্রায়। ডাক্তার দেখানো হচ্ছে। স্বনামধন্য এক সময়ে চিত্রশিল্পী ইনি। জীবনে বিয়ে থা করেননি। প্রচুর স্টুডেন্ট ওনার, এবং সবাই বেশ প্রশংসা অর্জন করেছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায়।
ওনার পিএর মাধ্যমে কথাবার্তা বলে সরাসরি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল রিপন। কাজেই ঠিক সময় মতো এসেছে ওনার দরজার গোড়ায়। সত্যি থ্যাংক ইউ রিপন বাবু, আপনার এত বড়, কি বলবো, আমি চিরকৃতজ্ঞ আপনার কাছে, চিরঋণীও বলতে পারেন। এমন করে কেন বলছো? আমাদের তো বিয়েটাই হবে, তাহলে আবার চিরঋণী টিনি এসব কথা কি মানায় নাকি? তা অবশ্য ঠিক। ত্রিপাঠী বাবু এলেন। বাহ, আজকালকার ইয়ং জেনারেশন আমার সঙ্গে যে দেখা করতে আসছে তাতে আমি খুব খুশি। আচ্ছা, তুমি বুঝি মৌপিয়া? মৌপিয়া তাকিয়ে রয়েছে চিত্রশিল্পী ত্রিপাঠী মশাইয়ের দিকে। কাঁচা পাকা সমস্ত চুল মিশিয়ে, মুখে বয়সের ছাপ, উচ্চতায় এই তো রিপনের মতোই হবে। গায়ে ধূসর রঙের পাজামা পাঞ্জাবি পরা, হাতে একটা চুরুট আছে, চোখে বেশ মোটা পাওয়ারের চশমা। অন্দরমহলের যেখানে ওরা বসে সেখানে মাঝখানে হাতির দাঁতের তৈরি একটা বিরাট বড় টেবিল, তার পাশে সারি সারি চেয়ার সাজানো, সবটাই সাদা, দেয়াল জুড়ে লাল রং করা, আর তারই মাঝে বিভিন্ন রকমের অয়েল পেন্টিংগুলো। মাঝখানে বিরাট বড় ঝাড়বাতি জ্বলছে। মাঝখান থেকে সিঁড়ি উঠে গেছে সারি সারি ঘরগুলোতে। এটাই ওনার প্যালেস, এখানেই থাকেন। ঢোকার আগে সিকিউরিটির কাছে নিজেদের পরিচয়পত্র জমা রাখতে হয়েছে। আগেই বলেছিল রিপন সবটা ব্যাগে গুছিয়ে নিতে। মৌপিয়াও নিয়েছে গুছিয়ে। আপনার সাথে আলাপ করার জন্য সেই ছোট্টবেলা থেকে বাবার কাছে কত বায়না করেছি, অথচ সময় সুযোগ হয়ে ওঠেনি, বাবাও দেয়নি। তাই এত বছর পর এই বুড়োটার সঙ্গে দেখা করতে ইচ্ছে হলো তোমার? এমন করে কেন বলছেন? আসলে আপনার কাছে আমি আঁকা শিখতে চাই, তাই। বুঝলাম। তা এটা আমি রিপন, আসলে মৌপি আর আমরা খুব ভালো বন্ধু, তাই না রিপন? আমরা খুব ভালো বন্ধু। রিপন আমাকে খুব হেল্প করে, ওকেই তো দায়িত্ব দিয়েছিলাম আপনার খোঁজ খবরটা নেবার। আপনার আঁকা আমাকে খুব মুগ্ধ করে। আপনি আমার ছবি আঁকবেন? আমি কি বলছি? আচ্ছা, আমি যদি আপনার কাছে আঁকা শিখতে চাই, আপনি কি আমাকে আঁকা শেখাবেন না? এই বয়সে কি আর আঁকা শেখা মানায় নাকি শেখানো মানায় আমার? বলো। তুমি শিখতেই পারো, আমার অনেক ছাত্র আছে চারিদিকে ছড়িয়ে। আমি সববার ফোন নাম্বারটাই নিজের নোটবুকে লিখে রেখেছি। আবার আমার অনেক অন্ধভক্তও আছে যারা বুড়ো বয়সেও আঁকা শিখতে চায়, কিন্তু চোখের জ্যোতির কাছে হার মানে। তুমি যখন চাও তোমার আমি ছবি আঁকি, তখন নিশ্চয়ই আঁকবো। তোমার মুখের সাথে আমি কারো একটা যেন মিল পাচ্ছি। আসলে এই চোখ তো আর কম মেয়েকে আর কম ছেলেকে দেখলো না, আর এই হাত কম শরীরকে ফুটিয়ে তুললো না। তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আসলে বিয়ে থাওয়া করিনি, ছেলেপুলে নেই, তাই কথা বলার সঙ্গীর বড্ড অভাব। যারা আসে তারা ওই কাজ নিয়েই আসে অথবা শিখতে আসে। তুমি দেখছি বেশ আলাপি, কাজ করবে আবার কথাও বলছো, আমার বেশ ভালো লাগলো। রিপন মাথা নিচু করে বসে। মৌপিয়া যে এরকম একটা পরিচয় দেবে রিপন আশা করেনি। ওনার সাথে কথা বলে দিনক্ষণ ঠিক করা হয়। উনি সপ্তাহে একটা দিন মৌপিয়াকে গাইড করবেন। ওর যাতায়াতের জন্য রিপনই ওকে নিয়ে আসবে, তাই দেখে শুনে শনিবার দিনটা অ্যারেঞ্জ করা হয়েছে। ওই দিন রিপনের হাফ ডে, আর 4টে থেকে 4:30-এর মধ্যে ওনার কাছে পৌঁছাতে পারলেই হলো। ঘন্টা 2 পর ক্লাস শেষ, মৌপিয়া বাড়ি যাবে। মৌপিয়ার আঁকার প্রতি আগ্রহ বিশেষ করে আকর্ষিত বোধ করেন এই ত্রিপাঠী বাবু। এমন অন্ধভক্ত খুব কমই দেখা যায়। একেবারে এঁটে ছিল যতক্ষণ না রাজি হলেন হ্যাঁ শেখাবো শেখাবো এইটুকুতে। বেরিয়ে আসার সময় মৌপিয়া দেখে রিপনের মুখটা ভার। রিপনের হাতটা ধরেও। ট্যাক্সিতেই বসেছে। রাগ করেছ? না। তুমি পরিচয় গোপন কেন করলে? ধুর, আমি যদি এখন বলতাম তুমি আমার ফিয়ন্সে, তাহলে উনি আমার আঁকা শেখাতো নাকি? কেন? আমরা বুঝি স্বামী স্ত্রী হতে পারি না? তাতে অসুবিধাটা কোথায়?
আর আমি যেহেতু তোমাকে পছন্দ করছি, তাই তোমার ইচ্ছে পূরণ করার দায়িত্বটা আমার। আমি সেই জন্যই। ছাড়ো না, আগে শিখি কদিন, তারপর বলে দেব তুমি কে, কেমন? বাবা, কি রাগ! রাগে ফর্সা গালটা একেবারে লাল হয়ে গেছে। ছাড়ো, পাবলিক প্লেসে সব করতে নেই। ও মা গো, সোনা আমার কচি খোকা। ট্যাক্সি ড্রাইভারটাও হেসে দিয়েছিল ওদের কাণ্ড দেখে। আপনি হাসছেন কেন? আমরা হবু স্বামী স্ত্রী। আমাদের সামনের মাসের 15 তারিখ রেজিস্ট্রি হবে। আপনি কেন এমন করছেন? সরি দিদি। চল, ঠিক করে চালান। এইবার রিপনের মুখে হাসি ফোটে। সেও মৌপিয়ার হাতটা শক্ত করে ধরে। সারাদিন ওরা কলকাতার বিভিন্ন জায়গায় ঘোরে। সন্ধেবেলায় ট্রেনে উঠে পড়ে। মৌপিয়ার বাবা ফোন করেছে, বারবার বাড়ি আসতে বলছে। রিপন বলেছে কোনো ভয়ের কারণ নেই। তবুও বাড়ির কাছে দাঁড়িয়ে, রিপনের বাইকটা তখন স্টেশনেই রাখা ছিল। বাইক থেকে নেমে মৌপিয়া বলে, থ্যাংক ইউ রিপন বাবু। মাত্র কদিনের আলাপে তুমি যে আমার এত উপকার করবে আমি সত্যিই ভাবতে পারিনি। আচ্ছা, সামনের শনিবার তাহলে দেখা হচ্ছে, কেমন? আর আমার বিদায় কিসটা? বিদায় কিস মানে? বাবা, এতটা উপকার করলাম। মশাই, তুমি এখনো স্বামী হওনি, রেজিস্ট্রিটা এখনো বাকি, মনে আছে তো? হাসে রিপন। মৌপিয়া নাচতে নাচতে গেটের ভেতর থেকে ঘরে ঢোকে। ওকে ভেতরে আসতে বললি না? বাবা দাঁড়িয়েই ছিলেন যমদূতের মতো মেন ডোরে। না না, ও এখন বাড়ি যাবে, সারাদিন শরীর খুব টায়ার্ড তো, আসলে খুব ধকল গেছে তো। এমন করে মেয়ে কথা বলল, হেতে বাবা মাধবের বুকের ভেতরটা কম্পন ছুটে গেল। মনে হলো যেন মেয়ে কোনো একটা সঙ্গ করে এসেছে এতক্ষণ ধরে। আচ্ছা, ও কোথায় গেছিল ওকে জিজ্ঞেস করেছো? তোমার যত খুঁতকুতানি। কথাটা বললেন মাধব বাবুর স্ত্রী। খুঁতকুতানি না, 21-এর পরে ওর হাতে অনেক বড় ফাড়া আছে, তাই। আরে বাবা, গেছিল তোর হবু স্বামীর সাথেই নাকি? রেজিস্ট্রি করার জন্য আমরা সকলে গিয়ে দরখাস্ত জমা দিয়ে এসেছি। তাতেও যে তোমারা তো কিসে সুরসুর করে, তুমি বুঝবে না। আমার বোঝার দরকার নেই। আমার মেয়েকে আমি পূর্ণ ভরসা করি। একটু বন্ধু বান্ধবের সঙ্গে মেশে বলে তুমি ওকে এত সন্দেহ করো? বাপরে বাপ, দুচ্ছাই অমন বাপের। কথাটা শুনে খুব একটা ভালো লাগলো না মাধব বাবুর। মেয়েকে নিয়ে উনি বড্ড বেশি ভাবেন আর চিন্তা করেন যে, কেন যে ওনার স্ত্রী বোঝার চেষ্টা করে না। ওদিকে বাড়ি গিয়ে মৌপিয়া বারবার ফোন করছে ত্রিপাঠী বাবুকে, বলার জন্য ও যে ঠিকঠাক পৌঁছে গিয়েছে, কিন্তু ফোন নাম্বারে কিছুতেই ফোন যাচ্ছে না। তাহলে কি লোকটা ফেক নাম্বার দিল? একদিন, দুদিন, 3 দিনের দিন শনিবার। রিপন সময় মতো চলে এসেছে। মৌপিয়া সাদা রঙের শাড়ি পরেছে, কালো রঙের ব্লাউজ। আজকে ওর মাথার চুল, শরীরের রং সবটাই কেমন যেন একটা মানানসই ব্যাপার। রিপনের গাড়িতে বসার সঙ্গে সঙ্গে রিপন বলল, বাহ, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। আজকে আমরা বাইকে করেই যাই, ফালতু ট্রেনে করে গিয়ে কি লাভ? পারবে, অনেকটা সময়। কেন পারবো না? চলো তাহলে। বাইক স্টার্ট হয়, ওরা বেরিয়ে পড়ে রাস্তা দিয়ে গল্প করতে করতে। রিপন বলে, আমি জাস্ট ভাবতেই পারছি না, আসলে তোমাকে প্রথম দেখেই ফটোতে পছন্দ হয়েছিল, কিন্তু এইভাবে যে তুমি আমার সঙ্গে এত ফ্রেন্ডলি মিশবে ভাবতে পারোনি। এই তো, চলো। গাড়িটা আরো জোরে স্টার্ট হয়। বেশ কিছুক্ষণ পর ত্রিপাঠী বাবুর বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ায়। মৌপিয়া বলে, তুমি ভেতরে যাবে নাকি আমি? না, তুমি স্টুডেন্ট, তুমি যাও, আমি আশেপাশটায় আছি, হয়ে গেলে আমাকে একটা ফোন করো। ঠিক আছে। মৌপিয়া ভেতরে চলে যায়। দারোয়ান ঘাড় নেড়ে ওকে স্বাগত জানায়। ভেতরে ঢুকেই মৌপিয়া অবাক। অন্দরমহলের সব কটা ছবি ওকে কেমন ভাবে যেন টানছে। ওপরে উঠে যায় ও, এমন কথাই বলেছিলেন ত্রিপাঠী বাবু। ওপরের ঘরে ঢুকতেই ডান দিকের সবার আগে যে ঘরটা, ওইখানে উনি আঁকা শেখান। আসতে পারি? এই যে আমার নিউ ইয়ং স্টুডেন্ট, চলে এসো। ঘুরে তাকান ত্রিপাঠী বাবু। তোমার শরীর কেমন আছে? ভালো। আপনার? আমি সব সময় ভালো। নাও খোলো তাহলে। হ্যাঁ, খোলো। তোমার একটা ছবি আঁকার কথা বলেছিলে না? কিন্তু আজকে আমি। না, তোমাকেই আজকে আমি আঁকবো। শাড়িটা পরে তোমাকে বেশ সুন্দর লাগছে।
কিন্তু শাড়ির আড়ালে লুকিয়ে থাকা তোমার দৈহিক সৌন্দর্য, ওটাই আজ আমি আঁকবো। তুমি সেই দিন বেরিয়ে যাওয়ার পরে আমার একটা ফোন এসেছিল নতুন একটা মুখের ছবি আঁকতে। তা তুমি তো আমার কাছে সম্পূর্ণ নতুন, আর তুমি নিজেও চেয়েছো আমি তোমার ছবি আঁকি, তাই। ও ঠিক আছে, তাহলে আপনিই সবটা খুলে নিন না। শেষ শরীরের বস্ত্রটা নিজের হাতে যখন সরালো ত্রিপাঠীবাবু, তখন মৌপিয়ার চোখে ত্রিপাঠীবাবুর প্রতি এক রাশ সম্মান রয়েছে। না, ত্রিপাঠীবাবু ওর সাথে কোনো রকম বদমাইশি করেননি, বরং ওর নিটোল শরীরটাকে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুললেন সুন্দর করে। প্রায় 2.5 ঘন্টা পর পাশে রাখা মৌপিয়ার ফোনটা বেজেই চলেছে। আমি কি ফোনটা ধরতে পারি? নিশ্চয়ই, আমার সামান্য একটু আঁকা বাকি। ফোন ধরার অছিলায় এগিয়ে আসে মৌপিয়া। ফোনটা ধরতে যাবে কি তার আগে ছবির দিকে তাকিয়ে ওর হাত থেকে ফোনটা পড়ে যায় এবং অটোমেটিক সেটা রিসিভ হয়ে যায়। হে কি, এটা তো। হ্যাঁ, তোমায় চিনতে আমার ভুল হয়নি প্রিয়া। তুমি সেই। আমিও তাই ছোটবেলা থেকেই কেন আপনার প্রতি এত আকর্ষিত হতাম, কেন মনে হতো আপনার সাথে আমার কোনো জন্মের যোগসূত্র আছে। আচ্ছা আচ্ছা, এও কি সম্ভব? মৌপিয়া, আমিও প্রথমে বুঝতে পারিনি, কিন্তু আঁকতে আঁকতে তোমার চোখ, তোমার গলা, তোমার নিটোল বক্ষ, তোমার নাভি, তোমার উরু, এমনকি তোমার স্ত্রী জায়গাও আমার কেমন চেনা। আমি সত্যি আপ্লুত হয়ে গেছি মৌপিয়া। তুমি আমাকে কথা দিয়েছিলে, তুমি কথা রেখেছো। এটা কি করে সম্ভব মৌপিয়া? ত্রিপাঠীবাবু মৌপিয়ার নগ্ন 2 কাঁধ চেপে ধরেন। মৌপিয়াও চোখ বুজে রয়েছে। ত্রিপাঠীবাবুর ওষ্ঠ মৌপিয়ার ওষ্ঠকে স্পর্শ করে। একটা গভীর ডিপ কিসিং এর শব্দ ওদিকে রিসিভ করা ফোনে শুনতে পায় রিপন। এরপরে দুইজনের মধ্যে শীতকালের শব্দ বাড়তে বাড়তে যখন তারস্বরে পৌঁছায়, তখন রিপনের বাইক ততক্ষণে এসে দাঁড়িয়েছে ওনার প্রাসাদের সামনে। অন্দরমহলে ঢুকতে যাবে, কিন্তু প্রহরী ঢুকতে দিচ্ছে না। ঝগড়া করে শেষ পর্যন্ত মারামারি করে রিপন যখন ঢোকে, তখন ত্রিপাঠী তুমি কি করে এটা পসিবল ত্রিপাঠী? আমিও তো বুঝতে পারছি না মৌপিয়া, এই বৃদ্ধ বয়সে যে আমার জীবনে প্রেম আসবে, এসব কি হচ্ছে? চিৎকার করে ওঠে ওই সময় রিপন। তাড়াতাড়ি মৌপিয়া পাশেই পড়ে থাকা একখণ্ড বস্ত্র তুলে নিজের শরীরে জড়ানোর চেষ্টা করে। ত্রিপাঠী বাবুও হাতের রং তুলি দিয়ে যে কিনা মৌপিয়ার ছবি এঁকে তুলছিলেন, সেই মৌপিয়ার শরীরে আজ কত রকমের কালি তিনি লাগিয়েছেন। দেখো রিপন, একটু বোঝার চেষ্টা করো। ছি মৌপিয়া, ছি! আমাকে এইভাবে তুমি ঠকালে। তুমি আগেই বলতে পারতে তুমি এই লোকটাকে ভালোবাসো। এখন আমি বাড়িতে কি জবাব দেব, কি বলবো? দেখো ছোকরা, তুমি 2 দিনের ছোকরা, তুমি কি বুঝবে এসবে? আপনি চুপ করুন। বুড়ো বয়সে মেয়ের বয়সী একটা মেয়ের সাথে। মেয়ে? কে মেয়ে? আমরা একে অপরকে অনেক আগে থেকেই চিনি রিপন। মানে এটা কি থিয়েটার হচ্ছে নাকি? হ্যাঁ, যে পুরনো জন্মের কথা মনে পড়বে? আমার সঙ্গে কি ঠাট্টা করছো তোমরা? রিপনকে শান্ত হতে বলে ত্রিপাঠী বাবু। বলে, দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস আছে। কোথায় যেন চলে যান উনি। ততক্ষণে অপদস্থ অবস্থা থেকে নিজেকে বেশ খানিকটা কন্ট্রোল করেছে মেয়েটা। একটা বহু পুরনো অয়েল পেন্টিং নিয়ে আসেন ত্রিপাঠী বাবু। দেখো, এইটা দেখো। অবাক হয়ে যায় রিপন। বহু বছর আগের আঁকা একটা ছবি, আর এই ছবির মধ্যে সম্পূর্ণ মিল, এমনকি চুলটায় পর্যন্ত। চিনতে পারছো রিপন? পারছো চিনতে? রিপন হ্যাঁ বলে। হঠাৎ করেই অগ্রহায়ণ মাসের শেষের দিকেই মৌপিয়ার বিয়েটা ঠিক হয়েছে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজনের সঙ্গে সকলেই বেশ খুশি। বাবা মা ভীষণ খুশি। শেষ পর্যন্ত মেয়ে রেজিস্ট্রি ম্যারেজে আটকে না থেকে বিয়েটা করেই নিচ্ছে। এর থেকে আনন্দের কি হতে পারে? বিয়ের দিন পাত্রপক্ষ আসছে না দেখে স্বাভাবিকভাবেই ব্যস্ত হয়ে পড়েন মৌপিয়ার বাবা। পাত্র আসে,
বিয়েটাও হয়, আর মৌপিয়ার বাবা মাধববাবুর কোনো কিছু বলার থাকে না। বছর 55 ত্রিপাঠী বাবুকে আসতে দেখে একটা শোরগোল পড়ে গিয়েছিল। উনি একজন স্বনামধন্য আর্টিস্ট, মৌপিয়ার বিয়েতে এসছেন মানে বিরাট ব্যাপার। কিন্তু পরে যখন আত্মীয় স্বজন কুটুমরা জানতে পারলেন যে মৌপিয়ার হবু স্বামীই উনি, তখন বেশ খানিকটা হই হুল্লোড় পড়ে গিয়েছিল, এমনকি মিডিয়ার কাছে অব্দি খবর চলে যায়। আপনি এই বয়সে বিয়ে করলেন কেন স্যার? তাও আবার এইটুকু একটা বাচ্চা মেয়েকে, এটা কি করে পসিবল হলো? উত্তরটা আমি দিই, কথাটা বলেছিল মৌপিয়া। আপনারা জন্মান্তরে বিশ্বাস করেন? জন্মান্তর মানে? রিপন, তুমি বলবে? বলছি, আমি খুব হ্যাপি মৌপিয়া আর ত্রিপাঠী বাবুর মতো একজন বন্ধু পেয়ে। আসলে ওদের কথা প্রথমে আমিও বিশ্বাস করিনি, কিন্তু পরে আমি নিজেই সবটা যাচাই করে জানতে পারি। আজ থেকে বহু বছর আগে ত্রিপাঠী বাবু আর মৌপিয়ার বাবা খুব ভালো বন্ধু ছিলেন। মৌপিয়ার বাবা একটি মেয়েকে ঠকিয়েছিল, তার ইজ্জত নিয়েছিল। ত্রিপাঠী বাবু সেই মেয়েটির ছবি এঁকেছিলেন সর্বপ্রথম, আর সেই ছবি পত্রিকায় স্বনামধন্য ডিগ্রি পায়। এবং তারপর থেকে আর ত্রিপাঠী বাবুকে পিছন ফিরে তাকাতে হয়নি। ওই মেয়েটি ছিল কাজরি। ওই কাজরি মেয়েটি ত্রিপাঠী বাবুর কাছে সাহায্য পাওয়ার জন্য এসেছিল, কিন্তু ততদিনে ত্রিপাঠী বাবুর কানে অর্থাৎ মাধববাবু অন্যরকম বার্তা পৌঁছে দিয়েছেন। কাজরি নাকি তার সাথে বেইমানি করেছে। এদিকে ত্রিপাঠী বাবুও মনে মনে কাজরিকে খুব ভালোবাসতেন, কিন্তু কাজরিকে যে ঠকিয়েছে মাধব, সেই কথা কাজরি জানানোর আগেই কাজরির নরম শরীরটাকে আগুনে পুড়িয়ে মারে মাধববাবু। মৃত্যুর সময় জ্বলতে জ্বলতে কাজরি নাকি মাধববাবুকে অভিশাপ দিয়েছিল, বলেছিল ওনার ঔরসে ও জন্মগ্রহণ করবে, মেয়ে রূপে পালন করবেন মাধববাবু, কিন্তু সম্প্রদান করবেন ত্রিপাঠী বাবুর হাতে নিজে এসে। এটাই নাকি ওনার জীবনের ভবিতব্য। আমার প্রথমে কথাটা একদম বিশ্বাস হয়নি, বিশ্বাস করুন। এরপরে আমি সব থেকে বেশি অবাক হলাম যখন মৌপিয়ার জন্ম বৃত্তান্তটা দেখলাম, এবং তাতে স্পষ্ট বুঝতে পারলাম মৌপিয়া যখন পৃথিবীতে আসে তখন কন্যা সন্তান হবার জন্য মাধববাবু বিরাট চিন্তিত ছিলেন। ওনার মনে পড়ে গিয়েছিল কাজরির অভিশাপের কথা। কাজরির সাথে ইন্টিমেট হবার সময় কাজরি ওনাকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল বলে কাজরির গলার কাছে একটা দাগ করে দিয়েছিলেন তিনি। এবং আশ্চর্যজনকভাবে মৌপিয়াকে প্রথম দিন যেদিন আমি দেখতে যাই, ওর ঘাড়ের কাছে ওই দাগটা আমি দেখেছিলাম, যে দাগটা এখনো বর্তমান। এবার আপনারাই বলুন, মাধববাবুর কন্যা মৌপিয়া, যে কিনা একসময় কাজরি রূপে ত্রিপাঠী বাবুর প্রেমিকা ছিল, যার ভালোবাসার সুযোগ নিয়ে মাধববাবু তাকে হত্যা করেছিলেন, কি বলবেন একে? সাংবাদিকরা একে একে সকলে চলে যায়। বিয়ে করে ত্রিপাঠী বাবু কাজরি ওরফে মৌপিয়াকেও নিয়ে চলে গিয়েছেন। ঘরে চুপ করে বসে রয়েছে মাধববাবু। অসংখ্য প্রশ্নের মধ্যে উনি আটকে। মেয়ের বিয়েতে ওনার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন থেকে শুরু করে সকলেই এসেছিলেন। কাজরি প্রথম যখন ওকে ডেকে পাঠিয়েছিলেন মাধববাবু, কাজরি আজকেও ত্রিপাঠী তোর ছবি আঁকবে, তোর সঙ্গে দেখা করতে চেয়েছে, চল। কালো মেয়েটার কাজরি, হাতে কাঁচের চুড়ি। সত্যি আমার সঙ্গে দেখা করবে বলেছে? হ্যাঁ হ্যাঁ চল। কাজরিকে নিয়ে গিয়েছিলেন ঠিকই। বাঁশবাগানের মধ্যে কাজরিকে ফেলে ওর নগ্ন শরীরটার ওপরে ইচ্ছা মতো রঙ্গলীলা করেছিলেন তিনি। কোথায় কোথায় তিনি আঁচড় কাটেননি, ওর নারী অঙ্গে, ওর গোপন স্থানে, সব জায়গায়, এমনকি ওর গলাতে পর্যন্ত দাগ করে দিয়েছিলেন। মেয়ে জন্মানোর পর কালো তাতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু মেয়ের গলায় দাগ দেখে এই চিন্তাটাই সর্বপ্রথম মাথায় এসেছিল ওনার। চলো খাবে, চলো, আমার খিদে নেই, যা হবার হয়ে গেছে, এত বছর যা আটকাতে পারোনি, যেটা ভবিতব্য সেটা তো হবেই। আমি 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 কিভাবে? থাক, কামের ফাঁদে তুমি আটকিয়েছিলে, তুমি বেঁচেও গিয়েছিলে, কিন্তু ওপর মহলে একজন আছে জানো তো, যিনি ওপর থেকে সব দেখেন আর হাততালি দেন।
তিনিই তোমাকে উপযুক্ত শাস্তি দিয়েছেন। কাজেরই যে আমাদের মৌপিয়া, তুমি সেটা সবার আগে বুঝতে পেরেছিলে, কারণ তোমার ঔরসেই তো ওর এই পৃথিবীতে আসার কথা ছিল। সেই জন্যই তুমি, আমি প্রথমবার যখন দুবার পোয়াতি হলাম, বাচ্চাগুলোকে নষ্ট করে দিয়েছিলে, তাই না? বলো। মাধববাবু চুপ করে তাকিয়ে থাকেন মেয়ের সদ্য প্রকাশ পাওয়া পত্রিকার ত্রিপাঠীবাবুর হাতে আঁকা সেই ছবিটার দিকে। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।